আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ রয়েছেন। আপনাদের সাথে আছি আমি শহীদুল এবং শহীদুলস ইংলিশে আপনাদের স্বাগতম। আজকে আমি কী নিয়ে আলোচনা করব, ইতিমধ্যে আপনারা সেটি নিশ্চয়ই অবগত হয়েছেন। ইয়াস, আজকে আমি ন্যারেশন নিয়ে আলোচনা করব। আপনারা যারা ন্যারেশন শিখতে চাচ্ছেন এবং ন্যারেশনের সকল সমস্যাকে বিদায় জানাতে চাচ্ছেন, তাদের জন্যই আমার আজকের এই আয়োজনটি। আমাদের অনেকের কাছেই ন্যারেশনটাকে বেশ জটিল, কঠিন মনে হয়। আমরা সঠিকভাবে ন্যারেশনের আনসার করতে পারি না, বিকজ আমরা যে টিচারের কাছে ন্যারেশন শিখেছি তিনি হয়তোবা ন্যারেশনকে আমাদের সামনে এমনভাবে উপস্থাপন করেছে, তুলে ধরেছে যে ন্যারেশনকে আমাদের অনেক কঠিন একটি টপিক মনে হয়, অথবা আমরা ক্লাসে মনোযোগী ছিলাম না, যে কারণে আমরা ন্যারেশনের আনসার করতে পারি না। তো যাই হোক, আজকে আমি ন্যারেশনকে আপনাদের সামনে এত সহজ এবং ইজিভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করব, তুলে ধরব যে ন্যারেশনকে আপনাদের অনেক সহজ একটি টপিক মনে হবে। আমি ন্যারেশনকে সহজভাবে উপস্থাপন করার জন্য ন্যারেশনকে 3টি পার্টে আলোচনা করব, পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3। এই 3টি পার্ট মনোযোগ সহকারে দেখলে আমি আশা করছি ন্যারেশন নিয়ে কারোর কোনো সমস্যা থাকবে না। তো চলুন আজকে পার্ট 1-এর ক্লাসটি দেখে আসি। আজকে আমি ন্যারেশনকে একদম প্রথম থেকে আলোচনা করব, একদম মূল থেকে, শিকড় থেকে। আপনারা যারা ন্যারেশনকে প্রথম থেকে, মূল থেকে শিখতে চাচ্ছেন তাদের জন্যই আজকের এই ক্লাসটি, এবং আপনারা যারা অ্যাডভান্স লার্নার রয়েছেন, ন্যারেশন ভালো পারেন, তাদের জন্য আজকের ক্লাসটি নয়। তো ন্যারেশন মানে উক্তি। ন্যারেশন দুই প্রকার, একটি হচ্ছে ডিরেক্ট ন্যারেশন আর একটি হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশন হচ্ছে বক্তার বক্তব্যকে অবিকল বর্ণনা করা, যেমন করিম সেইড টু মি, করিম আমাকে বলল আই অ্যাম বিজি নাও, আমি এখন ব্যস্ত। এবং ইনডিরেক্ট ন্যারেশনটি হচ্ছে বক্তার বক্তব্যকে অবিকল বর্ণনা না করে নিজের মতো করে পরিবর্তন করে বর্ণনা করা, যেমন করিম টোল্ড মি, করিম আমাকে বলল দ্যাট যে হি ওয়াজ বিজি দেন, সে তখন ব্যস্ত ছিল। তো দেখুন, এটা কিন্তু বক্তার বক্তব্যকে অবিকল বর্ণনা না করে পরিবর্তন করে নিজের মতো করে বর্ণনা করা হচ্ছে বা হয়েছে। তো ডিরেক্টটা আপনি এভাবে বুঝতে পারেন, ধরুন আপনি আমাকে একটি ঘড়ি গিফট করবেন। তো আপনি দোকানে গেলেন, দোকানে গিয়ে ঘড়িটা কিনলেন, দোকানদার আপনাকে ঘড়িটা যেভাবে দিল ঠিক সেইভাবেই নিয়ে এসে ঘড়িটা আমাকে দিলেন। আপনি কিন্তু কোনো পরিবর্তন না করে, কোনো প্যাকেট না করে, কোনো আলাদা গিফট পেপারে না মুড়িয়ে ডিরেক্ট দোকানদার জাস্ট যেভাবে দিয়েছে ঠিক সেইভাবে নিয়ে এসে আমাকে দিলেন। তো ডিরেক্ট ন্যারেশনটা হচ্ছে এমন যে বক্তার বক্তব্যকে পরিবর্তন না করে ঠিক সেইভাবেই উপস্থাপন করা। আর ইনডিরেক্ট ন্যারেশনটা হচ্ছে, ধরুন আপনি ঘড়িটা দোকান থেকে কিনলেন, কিনে গিফট পেপারে মুড়িয়ে একটু ভালো করে প্যাকেট করে আমাকে দিলেন। দেখুন, দোকানদার আপনাকে ঘড়িটা ঠিক যেভাবে দিয়েছে ঠিক সেভাবে আমাকে না দিয়ে আপনি আপনার মতো করে একটু পরিবর্তন করে গিফট পেপারে মুড়িয়ে তারপরে দিলেন। ইনডিরেক্ট ন্যারেশনটা হচ্ছে সেরকম, যে বক্তার বক্তব্যকে অবিকল বর্ণনা না করে নিজের মতো করে পরিবর্তন করে উপস্থাপন বা বর্ণনা করা। আর ডিরেক্ট ন্যারেশনের দুটি অংশ থাকে। এই যে ডিরেক্ট ন্যারেশন, তো এই ডিরেক্ট ন্যারেশনের দুটি অংশ থাকে, একটি হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচটা ভালো করে চিনে নিন, শিখে নিন। কারণ এই রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচটা আমরা যখন ন্যারেশন করতে যাব, ন্যারেশনে বিভিন্ন রুলস ফলো করব, তখন এই কথাগুলো বারবার কিন্তু আসবে। তো রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচটা চিনে নিন। রিপোর্টিং ভার্বটি কাকে বলে বা কোন অংশটুকু রিপোর্টিং ভার্ব বলে? এই যে এটি হচ্ছে ইনভার্টেড কমা। এটি কি কমা? এটি হচ্ছে ইনভার্টেড কমা। এই কমাটার নাম হচ্ছে ইনভার্টেড কমা। তো এই কমার বাহিরে যে ভার্ব থাকে সেটি হচ্ছে রিপোর্টিং ভার্ব। তো এই ইনভার্টেড কমার বাহিরে কোন ভার্বটি রয়েছে? সেইড। ইনভার্টেড কমার বাহিরে সেইড রয়েছে, এটি হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর ইনভার্টেড কমার মধ্যে বা মাঝে
যে অংশটুকু থাকে সেটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই যে ইনভার্টেড কমার ভিতরে যে অংশটুকু থাকে সেটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো ইনভার্টেড কমার ভিতরে কি রয়েছে? ইনভার্টেড কমার ভিতরে রয়েছে আই অ্যাম বিজি নাও, আমি এখন ব্যস্ত, তাহলে এটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। আই অ্যাম বিজি নাও হচ্ছে রিপোর্টেড স্পিচ। মনে রাখবেন এই রিপোর্টেড স্পিচটা সবসময় ইনভার্টেড কমার ভিতরে লকডাউন থাকে। কি থাকে? রিপোর্টেড স্পিচটা ইনভার্টেড কমার ভিতরে তালাবদ্ধ বা লকডাউন থাকে। যেমন আই অ্যাম বিজি নাও, আমি এখন ব্যস্ত, এটা ইনভার্টেড। এই যে ইনভার্টেড কমার মধ্যে রয়েছে। আর এই যে রিপোর্টিং ভার্বটা ইনভার্টেড কমার বাইরে থাকে, সেইড। আর এই রিপোর্টিং ভার্ব সেইড, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্বটা কিন্তু সর্বদা পরিবর্তন হবে। আমরা যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশনে আনসার করতে যাব তখন এই সেইড অনেক সময় টোল্ড হবে, অ্যাসার্টিভ হলে টোল্ড হবে, এই সেইডটা ইন্টারগেটিভ হলে আস্কড হবে, ইম্পারেটিভ হলে এই সেইডের পরিবর্তে অর্ডার্ড, রিকোয়েস্ট, ইটিসি ইত্যাদি বসবে। তো দেখুন আমি যেটা বলতে চাচ্ছি যে রিপোর্টিং ভার্বটা কিন্তু সর্বদা পরিবর্তনশীল। যখন আমরা ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে যাব তখন এই রিপোর্টিং ভার্ব সেইটা সবসময় পরিবর্তন হবে এবং এই যে ইনভার্টেড কমাটা উঠে যাবে। তারপরে পার্সনের পরিবর্তন হবে, টেন্সের পরিবর্তন হবে, সেগুলো আমরা পার্ট 2-এ দেখব। তো আশা করি আপনারা রিপোর্টিং ভার্ব সেইড এটা চিনতে পেরেছেন, বুঝতে পেরেছেন এবং রিপোর্টেড স্পিচটা কোথায় থাকে, ইনভার্টেড কমার ভিতরে লকডাউন থাকে, সেটাও বুঝতে পেরেছেন। তো দেখি এই সেইড পরিবর্তন হয়ে কখন কি বসবে। তো নিচে আমরা সেটি শিখব। দেখুন রিপোর্টিং ভার্বের পরিবর্তে কিছু সময় সেইড টোল্ড হবে, কিছু সময় এই রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে আস্কড হবে এবং এই যে ইনভার্টেড কমা উঠে কোনো সময় দ্যাট বসবে, কোনো সময় ডাব্লিউএইচ বসবে। তো দেখুন বাক্যটি যদি অ্যাসার্টিভ হয় তাহলে এই যে রিপোর্টিং ভার্ব এটা পরিবর্তন হয়ে সেইড অথবা টোল্ড বসবে। বাক্যটি অ্যাসার্টিভ হলে রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে কি বসবে? সেইড অথবা টোল্ড। এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে। তো বাক্যটি অ্যাসার্টিভ হলে রিপোর্টিং ভার্ব সেইড অথবা টোল্ড হবে, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে। তো বাক্যটি যে অ্যাসার্টিভ সেটা আমরা চিনব কীভাবে? তো বাক্যটি যে অ্যাসার্টিভ সেটা আমরা চিনব যে বাক্যের সেন্টেন্সের ফার্স্টে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে এবং তারপরে বাকি অংশ থাকবে। তো দেখুন এই যে বাক্যের প্রথমে রয়েছে সাবজেক্ট আই, তারপরে রয়েছে গো, ভার্ব, তাহলে এটি অ্যাসার্টিভ সেন্টেন্স। তো তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে সেইড রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে কী বসে? সেইড অথবা টোল্ড বসে, সেইড অথবা টোল্ড। এবং অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসে। তো তাহলে এটি অ্যাসার্টিভ সেন্টেন্সটা আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্টে করি, আনসার করি। হি সেইড টু মি, সে আমাকে বলল, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। দেখুন এটা আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্টে কীভাবে করব? হি টোল্ড মি, সেইড পরিবর্তন হয়ে আমরা টোল্ড বসালাম। আচ্ছা এই সেইড পরিবর্তন করে কখন আমরা টোল্ড বসাবো এবং কখন সেইড রাখবো সেটা একটু বলছি। যখন এই সেইডের পরে কোনো একটি অবজেক্ট থাকবে, কি থাকবে? অবজেক্ট থাকবে। যেরকম সেইডের পরিবর্তে এখানে কি রয়েছে? মি রয়েছে। সেইডের পরে কি রয়েছে? মি রয়েছে। তো সেইডের পরে মি রয়েছে মানে একটি অবজেক্ট রয়েছে, তো তখন আমরা টোল্ড দেব। এবং সেইডের পরে যদি এই মিটা না থাকতো, শুধু থাকতো হি সেইড, তখন আমরা কিন্তু সেইডই রাখতাম। আর যেহেতু টু মি রয়েছে তাহলে আমরা এখানে সেইড টু এর পরিবর্তে টোল্ড ব্যবহার করব। এবং মি যেটা কি ব্যবহার করব? টোল্ড। এবং মি যেটা মি রয়েছে। এবং
অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে কি বসাবো, এই যে দ্যাট বসাবো, ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে দ্যাট বসাবো অ্যাসার্টিভ সেন্টেন্সে। আশা করি অ্যাসার্টিভ সেন্টেন্সটা বুঝতে পেরেছেন। ইন্টারগেটিভ সেন্টেন্স দ্বারা কোনো কিছু প্রশ্ন বা জিজ্ঞাসা করা বোঝায়। যেরকম আমরা পড়েছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্স দ্বারা কোনো কিছু বর্ণনা বা কোনো কিছু বিবৃতি করা হয়, আর ইন্টারগেটিভ সেন্টেন্স দ্বারা কোনো কিছু প্রশ্ন বা জিজ্ঞাসা করা হয়। আর ইন্টারগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং, এই যে রিপোর্টিং ভার্বটা পরিবর্তন হয়ে আক্সড হবে, তাহলে আর ইনভার্টেড কমা উঠে গিয়ে ডাব্লিউএইচ হলে, ডাব্লিউএইচ কোশ্চিন হলে ডাব্লিউএইচ ওয়ার্ড বসবে, এবং ডাব্লিউএইচ কোশ্চিন না থাকলে ইফ বসবে। তো বাক্যটি যে ইন্টারোগেটিভ সেটা আমরা চিনব কীভাবে? কোনো বাক্যের শেষে বা কোনো বাক্যে প্রশ্নবোধক চিহ্ন থাকলে আমরা মনে করব এই ইন্টারোগেটিভ চিহ্ন, এই চিহ্নটা থাকলে মনে করব সেটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে নিচের বাক্যটি দেখুন, হুস পেন ইজ ইট, এই কলমটি কার? দেখুন হুস পেন ইজ ইট, দেখুন এই যে ইন্টারোগেটিভ চিহ্ন রয়েছে, প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, তাহলে এটি কোন সেন্টেন্স? এটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে কী হয়? আক্সড হয়। তাহলে এখানে সেইড, সীমা সেইড টু মি, তাহলে এই সেইডটা সীমা আমাকে বললো, এই সেইডটা পরিবর্তন হয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স কী বসাবো আমরা? এই যে রিপোর্টিং ভার্ব সেইড তুলে আক্সড বসাবো, তাহলে আমরা সীমা আক্সড বসালাম। এবং মিটা মি থাকবে, মিটা কি থাকবে? মি থাকলো। আর এই যে ইনভার্টেড কমা উঠাই দিয়ে আমরা কি বসাবো? হুজ বসাবো, কারণ হচ্ছে এটি ডাব্লিউএইচ ওয়ার্ড। মনে রাখবেন, কোনো সেন্টেন্সে, প্রশ্নবোধক সেন্টেন্সে যদি ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে, যেমন হোয়াট, হোয়েন, হাউ, হোয়াই, হুজ, এই ধরনের ডাব্লিউএইচ কোশ্চেন থাকে, ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে, তাহলে সেই সেন্টেন্সটায় ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে সেই ডাব্লিউএইচ ওয়ার্ডটা আমরা বসিয়ে দেব। এবং যদি প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ বাক্যে এরকম ধরনের ওয়ার্ড না থাকে, হোয়াট, হোয়েন, হাউ, হুজ, এরকম ধরনের ওয়ার্ড না থাকে, যদি ইয়েস অর নো এরকম ধরনের প্রশ্ন করা হয়, মানে এক কথায় ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো না থাকে, তাহলে সেইখানে আমরা ইফ বসাবো, ইনভার্টেড কমা তুলে দিয়ে ইফ বসাবো। তো সেরকম আমরা বসালাম, সীমা বসিয়েছি, সেইডের পরিবর্তে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আক্সড হয়, আক্সড বসালাম, মিটা মি থাকলো, আর ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে এই ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসালাম। বাক্যের মধ্যে যদি এই ডাব্লিউএইচ ওয়ার্ডটা না থাকতো, তাহলে এখানে কিন্তু আমরা ইফ বসাতাম। আশা করি বুঝতে পেরেছেন। আর এরপরেও যদি কেউ না বুঝতে পারেন, ভিডিওটি একটু আবার প্রথম থেকে দেখুন, তাহলে বুঝতে পারবেন। এবার চলে যাচ্ছি ইম্পারেটিভ সেন্টেন্সে। ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ বোঝায়। আর ইম্পারেটিভ সেন্টেন্সে রিপোর্টিং, এই সেইড, রিপোর্টিং ভার্ব, সেইড পরিবর্তন হয়ে অর্ডার্ড, আদেশ বোঝালে অর্ডার্ড, উপদেশ বোঝালে অ্যাডভাইসড, অনুরোধ বোঝালে রিকোয়েস্ট, ক্ষমা বোঝালে বেগ, কিছু না বোঝালে টোল্ড ব্যবহার করব আমরা। এবং ইনভার্টেড কমা, এই ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে টু বসাবো, এবং বাক্যটি নেগেটিভ হলে নট টু ব্যবহার করব বা বসাবো। আর ইম্পারেটিভ সেন্টেন্স, বাক্যটি ইম্পারেটিভ সেন্টেন্স হলে আমরা কী করব? অর্ডার, অ্যাডভাইস এগুলো বসাবো। তো বাক্যটি যে ইম্পারেটিভ সেটা আমরা চিনব কীভাবে? সেন্টেন্সের শুরুতে লেট অথবা ভার্ব থাকলে, মানে লেট অথবা ভার্ব দিয়ে সেন্টেন্সটি শুরু হলে সেটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এই দেখুন, এই সেন্টেন্সটি শুরু হয়েছে ভার্ব দিয়ে, তাহলে এটি কী সেন্টেন্স? ইম্পারেটিভ। স্টাডি মানে পড়াশোনা করা, তাহলে
স্টাডি পড়াশোনা করা হয়, পড়াশোনা দ্বারা কোনো কাজ বোঝাচ্ছে, মানে কোনো কিছু করা বোঝাচ্ছে, তাহলে এটি ভার্ব। আচ্ছা আমি বলছি ভার্ব কাকে বলে। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু যাওয়া, হওয়া, খাওয়া বা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। তো স্টাডি দ্বারা কোনো কিছু করা বোঝাচ্ছে, মানে পড়া বোঝাচ্ছে, পড়াশোনা করা বোঝাচ্ছে, তাহলে স্টাডিটা হচ্ছে ভার্ব। তো বাক্যের শুরুতে ভার্ব থাকলে কি হয়, সেন্টেন্সটি ইম্পারেটিভ হয়। আর ইম্পারেটিভ সেন্টেন্সের সেইড পরিবর্তন করে কি ব্যবহার করব আমরা, কি ব্যবহার করব, আদেশ বোঝালে অর্ডার ব্যবহার করব, উপদেশ বোঝালে অ্যাডভাইসড ব্যবহার করব, অনুরোধ বোঝালে রিকোয়েস্ট ব্যবহার করব। তো এই বাক্যে বলেছে হি সেইড টু মি, সে আমাকে বলল স্টাডি অ্যাটেম্পলি, মনোযোগ সহকারে পড়াশোনা করে। তাহলে সে আমাকে এটা কী করলো, উপদেশ দিল, উপদেশ দিল, মানে সে বলল মনোযোগ সহকারে লেখাপড়া করো, তার মানে আমাকে একটি উপদেশ দিল। তো উপদেশ বোঝালে সেইড রিপোর্টিং ভার্ব, এর পরিবর্তে কি হয়, উপদেশ বোঝালে এই যে অ্যাডভাইসড হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে সেইডের পরিবর্তে, সেইড টু এর পরিবর্তে অ্যাডভাইসড বসালাম, মি থাকলো। আর ইনভার্টেড কমা উঠে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্সে টু বসে, তো এই যে টু বসাবো আমরা এখন, তো টু বসিয়েছি এবং কি বসালাম, টু বসালাম। এবং বাক্যটি যদি নেগেটিভ হয়, মানে এই বাক্যটি যদি নেগেটিভ হতো, তাহলে কিন্তু আমরা টু না বসিয়ে নট টু বসাতাম। তো নট টু এর একটি উদাহরণ দেখি। ফাদার সেইড টু মি, বাবা আমাকে বলল, ডু নট টেল এ লাই, মিথ্যা বলো না। বাবা আমাকে কি বললো, বাবা আমাকে বললো মিথ্যা বলো না। তাহলে এই দেখেন মিথ্যা বলো না, না আসছে মানে নেগেটিভ আসছে, তো নেগেটিভ আসলে কি হবে, নট টু হবে। তো এটি আমরা দেখব। আর বাবা আমাকে মিথ্যা কথা বলতে বাবা আমাকে বললো মিথ্যা কথা বলো না, তার মানে বাবা একটি উপদেশ দিল। তাহলে উপদেশ দিলে সেইড রিপোর্টিং ভার্বের পরিবর্তে কি বসে, অ্যাডভাইসড বসে। তো এখানে অ্যাডভাইসড বসালাম সেইডের পরিবর্তে, এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে নট টু বসালাম, কারণ এখানে দেখেন নেগেটিভ আসছে, মানে মিথ্যা কথা বলো না, না, তাহলে নেগেটিভ আসছে। আর ডুয়ের পরে একটি নট রয়েছে, সো এটি নেগেটিভ। তাহলে নেগেটিভ হলে কি বসাবো, ইনভার্টেড কমার পরিবর্তে নট টু, এই যে নট টু বসিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। অপটেটিভ সেন্টেন্সে আমরা রিপোর্টিং ভার্ব পরিবর্তন করে পেইড অথবা উইজড ব্যবহার করব এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসাবো। তাহলে রিপোর্টিং ভার্বের পরিবর্তে পেইড অথবা উইজড, ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে দ্যাট বসাবো। আর বাক্যটি যে অপটেটিভ সেন্টেন্স সেটি চিনব কীভাবে, হ্যাঁ, সেন্টেন্সটি মে অথবা লং দ্বারা শুরু হলে বা সেন্টেন্সে মে অথবা লং থাকলে বাক্যটি হচ্ছে অপটেটিভ। অপটেটিভ দ্বারা কোনো কিছু প্রার্থনা করা বোঝায়, কী বোঝায়, প্রার্থনা করা বোঝায় বা ইচ্ছা বোঝায়। তাহলে আমরা অপারেটিভকে চিনব মে অথবা লং দ্বারা। তো দেখুন এই যে এই বাক্যে মে রয়েছে, তাহলে এটি কোন সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স। আর অপারেটিভ সেন্টেন্স রিপোর্টিং ভার্ব সেট পরিবর্তন হয়ে প্রেইড অথবা উইজড ব্যবহার করা হয়, যে কোনো একটা ব্যবহার করলেই হবে। তাহলে সেট টু এর পরিবর্তে আমরা কী ব্যবহার করলাম, হি প্রেইড, এবং মিটা মি রয়ে গেল, এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে অপারেটিভ সেন্টেন্সে আমরা দ্যাট বসাই। তাহলে হি সেইড টু মি, সে আমাকে বলল মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। তাহলে হি প্রেড মি দ্যাট। আর এই যে মাইস্ট আর শি, এটা কিভাবে পরিবর্তন হচ্ছে, এই ইনভার্টেড কমার ভিতরের অংশটুকু কিভাবে পরিবর্তন হচ্ছে, এটি আমি নেক্সট পার্টে মানে পার্ট 2 এ আলোচনা করব। আজকে শুধু ইনভার্টেড কমার বাহিরের অংশে কীভাবে কী পরিবর্তন হচ্ছে এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে কী হচ্ছে এইটুকু বুঝছেন। ইনভার্টেড কমার ভিতরের অংশটুকু কীভাবে পরিবর্তন হচ্ছে এটি আমি পার্ট 2 এ আলোচনা করব। আশা করি অপটেটিভটাও বুঝতে পেরেছেন। এক্সোকিলোমিটারি সেন্টেন্স মানে কোনো আবেগ বিস্ময় প্রকাশ পায় এই সেন্টেন্স দ্বারা। তো বাক্যটি যদি এক্সোকিলোমিটারি হয় তাহলে ইন রিপোর্টিং ভার্ব তুলে দিয়ে এক্সক্লেমড উইথ জয় ব্যবহার করব অথবা এক্সক্লেমেড উইথ সরো ব্যবহার করব এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট ব্যবহার করব।
তো বাক্যটি যে এক্সক্লেমেটরি সেটা আমরা চিনব কীভাবে? হ্যাঁ, কোনো সেন্টেন্স বা বাক্যর মধ্যে যদি এই চিহ্নটা থাকে, এই এক্সক্লেমেটরি এই বিস্ময় চিহ্নটা থাকে, তাহলে বুঝবো সেটি এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স হলে সেই রিপোর্টিং ভার্বের পরিবর্তে যদি বাক্যটি আনন্দ বোঝায় তাহলে এক্সক্লেমেট উইথ জয় বোঝাবে, এবং বাক্যটি যদি দুঃখের সাথে বোঝায় তাহলে এক্সক্লেমেট উইথ সরো বোঝাবে। কিসের পরিবর্তে? এই সেইডের পরিবর্তে। তো এখানে বলা হচ্ছে হি সেইড, সে বলল, হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, সে বলল পাখিটি কি সুন্দর। দেখুন, এটি কিন্তু আনন্দের সাথে প্রকাশ করছে। তাহলে আনন্দের সাথে প্রকাশ করলে সেইডের পরিবর্তে কি ব্যবহার করব? এক্সক্লেমেট উইথ জয়। তাহলে হ্যাঁ, আমরা হি সেইডের পরিবর্তে এক্সক্লেমেট উইথ জয় বসাইলাম, এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে কি বসালাম? দ্যাট। ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসিয়েছি, এবং বাকি এটুকুর পরিবর্তন আমি পার্ট 2-এ আলোচনা করব। আশা করি আপনারা ন্যারেশনের আলোচনাটা বুঝতে পেরেছেন। ন্যারেশনের পরবর্তী পার্ট ক্লাস 2-এ আলোচনা করা হবে কিভাবে ন্যারেশনের টেন্সের পরিবর্তন ঘটে, কিভাবে ন্যারেশনের পার্সনের পরিবর্তন ঘটে, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এবং ন্যারেশনের পার্ট 2-এর ক্লাসটি অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আশা করছি আপনারা সকলে ন্যারেশনের পার্ট 2-এর ক্লাসটি অবশ্যই দেখবেন। আজকে আমি ন্যারেশনে আলোচনা করতে গিয়ে অনেক কথা বলেছি। এই কথাগুলোর মধ্যে হয়তো বা কোনো কথার মিস্টেক থাকতে পারে। রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পেস, ইনভার্টেড কমা, এগুলো বলতে গিয়ে হয়তো বা কোনো মিস্টেক হতে পারে, অথবা আমার কোনো টাইপিংয়ের মিস্টেক হতে পারে। এবং আমি ফিউচারে অনেক বেশি অ্যাক্টিভ, অ্যালার্ট, সতর্ক হব। আপনারা আমার ইউটিউব চ্যানেল শহীদুলস ইংলিশ, এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা এই চ্যানেলে ইংলিশের প্রত্যেকটা টপিকের উপর এখন থেকে ধারাবাহিকভাবে নিয়মিত ভিডিও আপলোড করা হবে। অথবা আপনি আমার ফেসবুক পেজ শহীদুলস ইংলিশ, এই পেজে যুক্ত হতে পারেন। এই পেজে আমি আমার ভিডিও ক্লাসগুলো নিয়মিত আপলোড করব। অথবা আপনি আমার পেজে গিয়ে আমাকে সরাসরি মেসেজ করতে পারেন যে আপনার ইংলিশে কোন টপিকে সবচাইতে বেশি প্রবলেম হচ্ছে, তাহলে আমি ইংলিশে সেই টপিক নিয়ে আপনাদের ভিডিও ক্লাস আপলোড করব, এবং সেই টপিককে সবচেয়ে ইজিভাবে উপস্থাপন করার চেষ্টা করব। এবং আপনারা যারা এসএসসি, এইচএসসি স্টুডেন্ট রয়েছেন, তারা আমার ইউটিউব চ্যানেল শহীদুলস ইংলিশ এবং ফেসবুক পেজ শহীদুলস ইংলিশ, এখান থেকে সবচেয়ে বেশি উপকৃত হবেন। কেননা আপনাদের এসএসসি, এইচএসসি স্টুডেন্টদের সিলেবাসের ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, প্রত্যেকটা টপিকের উপর আমি ধারাবাহিকভাবে নিয়মিত ভিডিও ক্লাস আপলোড করব। সো আপনারা আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুকে অবশ্যই যুক্ত হবেন। তো আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।